আচ্ছা, মহাকাশে যদি কেউ মারা যায় তাহলে ঠিক কি হবে? এই প্রশ্নটা কিন্তু সায়েন্স ফিকশনে অনেকবারই এসেছে, কিন্তু বাস্তব উত্তরটা তার চেয়েও অনেক বেশি জটিল আর সত্যি বলতে বেশ অবাক করার মতো। চলুন আজ আমরা সিরি ড্যামলোর গবেষণার উপর ভিত্তি করে স্পেস ট্যাফোনমি জগতে ডুব দিই, মানে মহাকাশের ওই চরম পরিবেশে একটা মানবদেহের কি পরিবর্তন হয় সেটা একটু তলিয়ে দেখি। এই মহাজাগতিক রহস্যটা আসলেই দারুণ ইন্টারেস্টিং। ভাবা যায় এখন পর্যন্ত ৬০০রও বেশি মানুষ মহাকাশে গিয়েছেন, কিন্তু এখন ব্যাপারটা কি হচ্ছে জানেন? এই সংখ্যাটা তো বাড়ছেই, তার সাথে সাথে কারা মহাকাশে যাচ্ছেন সেই ছবিটাও কিন্তু পুরোপুরি বদলে যাচ্ছে। এখন আর শুধু বাছাই করা নভোচারীরাই নন, সাধারণ মানুষও মহাকাশ ভ্রমণের সুযোগ পাচ্ছেন। একটা সময় ছিল যখন মহাকাশ যাত্রা ছিল শুধু সরকারি সংস্থার অধীনে, একেবারে সেরা ফিটনেসের নভোচারীদের জন্য। কিন্তু এখন সেই দিন আর নেই। বাণিজ্যিক মহাকাশ পর্যটনের যুগ চলে এসেছে। এর মানে হলো সাধারণ স্বাস্থ্যের বিভিন্ন বয়সের মানুষ, আমাদের আপনার মতোই, এখন মহাকাশে পাড়ি জমাচ্ছে। আর ঠিক এখানেই আমাদের আজকের আলোচনার আসল প্রশ্নটা চলে আসে। শুনতে যতই অদ্ভুত লাগুক, সত্যিটা হলো মহাকাশে মৃত্যুর মতো কোনো ঘটনার জন্য এখনও কোনো আনুষ্ঠানিক পরিকল্পনা তৈরি হয়নি, এমনকি নাসার কাছেও এর কোনো নির্দিষ্ট প্রোটোকল নেই। তো এই প্রশ্নের উত্তর যদি আমাদের খুঁজে বের করতে হয়, তাহলে আগে বুঝতে হবে যে পৃথিবী থেকে কয়েকশো কিলোমিটার উপরে একটা শরীরের পচে যাওয়ার যে স্বাভাবিক নিয়ম, সেটা কিভাবে একেবারে বদলে যায়। দেখুন, পৃথিবীতে শরীর পচে যাওয়ার পেছনে কয়েকটা নির্দিষ্ট কারণ কাজ করে, কিন্তু মহাকাশে সেই নিয়মগুলো আর একদমই খাটে না। যেমন ধরুন, মাধ্যাকর্ষণ নেই বলে শরীরের ভেতরের তরলগুলো স্থির থাকে না। আবার অক্সিজেনের অভাবে ব্যাকটেরিয়ারা ঠিকমতো কাজই করতে পারে না। আর তাপমাত্রার কথা তো বাদই দিলাম, কখনো -130 ডিগ্রি তো কখনো +120 ডিগ্রি সেলসিয়াস। এই চরম তারতম্য পুরো প্রক্রিয়াটাকেই উলটপালট করে দেয়। এক কথায় বলতে গেলে পচনের জন্য যা যা দরকার তার প্রায় সবকিছুই মহাকাশে হয় নেই, অথবা সম্পূর্ণ অন্যরকম। মানে আমরা ফরেনসিক সায়েন্সের এমন একটা জগতে ঢুকছি যা আমাদের কাছে একেবারেই নতুন। চলুন দুটো প্রধান পরিস্থিতি বা সিনারিও বিশ্লেষণ করে দেখি যে এই পরিবর্তনগুলো ঠিক কিভাবে ঘটে। চলুন প্রথম পরিস্থিতিটা একটু কল্পনা করা যাক। ধরুন একজন নভোচারী স্পেস ওয়াক করার সময় একটা মারাত্মক দুর্ঘটনার শিকার হলেন। তিনি মহাকাশযান থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে মহাশূন্যের গভীরে হারিয়ে গেলেন। তখন কি ঘটবে? পপ কালচারে তো আমরা প্রায়ই দেখি যে শরীরটা সাথে সাথেই জমে বরফ হয়ে যায়, তাই না? কিন্তু আসলেই কি তাই হয়? চলুন এই প্রচলিত ধারণাটাকে একটু চ্যালেঞ্জ করা যাক। ব্যাপারটা কিন্তু মোটেই সেরকম না। আসল ঘটনা হলো মহাকাশের ভ্যাকুয়াম বা শূন্যস্থান তাপের কুপরিবাহী, মানে তাপ সহজে ছড়াতে পারে না। এখানে তাপ ছড়ায় শুধুমাত্র থার্মাল রেডিয়েশনের মাধ্যমে, যা খুবই ধীর একটা প্রক্রিয়া। এর মানে হলো শরীরটা ঠান্ডা হতে ঘন্টার পর ঘন্টা, এমনকি কয়েক দিনও লেগে যেতে পারে। ওই সঙ্গে সঙ্গে বরফ হয়ে যাওয়ার ধারণাটা আসলে পুরোপুরি ভুল। তাহলে শরীরটা যদি জমে বরফ না হয় তাহলে কি হয়? এখানেই একটা অদ্ভুত ব্যাপার ঘটে। একটা সম্পূর্ণ ভিন্ন প্রক্রিয়া শুরু হয় যার নাম স্যাপনিফিকেশন। এটাকে অনেকটা রাসায়নিক মমিকরণ বলতে পারেন। মানে শরীর পচে গলে যাওয়ার বদলে প্রাকৃতিক উপায়ে সংরক্ষিত হতে শুরু করে। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? নভোচারীর যে ইভিএস স্যুটটা তাকে বাঁচানোর জন্য তৈরি, মৃত্যুর পর সেটাই ঠিক উল্টো কাজ করে। স্যুটটা একটা পুরোপুরি বন্ধ পাত্রের মতো হয়ে যায়, যা শরীরের ভেতরের আর্দ্রতাকে বাইরে বের হতে দেয় না। আর এই আটকে থাকা আর্দ্রতায় স্যাপনিফিকেশন প্রক্রিয়ার জন্য একদম আদর্শ পরিবেশ তৈরি করে। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? শরীরটা পচে গলে নষ্ট না হয়ে ধীরে ধীরে একটা মোমের মতো সংরক্ষিত মমিতে পরিণত হবে। আর সেই মহাজাগতিক মমি বছরের পর বছর ধরে পৃথিবীকে প্রদক্ষিণ করতে থাকবে। অদ্ভুত, তাই না? আচ্ছা, এটা তো গেল একটা দিক, কিন্তু আরেকটা পরিস্থিতিও তো হতে পারে যেটা হয়তো আরও বেশি বাস্তবসম্মত। যদি কোনো মহাকাশ স্টেশনের ভেতরেই কারো মৃত্যু হয়, তখন কি হবে? ভাবুন তো একবার, একটা বন্ধ পরিবেশে মৃত্যু অন্য ক্রুডের জন্য কি ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে।
পচনশীল দেহ থেকে বিষাক্ত গ্যাস বেরিয়ে এসে স্টেশনের বাতাসকে দূষিত করে তুলবে। আর জিরো গ্র্যাভিটির কারণে শরীরের তরলগুলো ফোঁটা বা বুদবুদের আকারে বাতাসে ভেসে বেড়াতে শুরু করবে, যা এক মারাত্মক বায়োহ্যাজার্ড বা জৈব বিপদ তৈরি করবে। তো এই বিপদ এড়ানোর জন্য ক্রুরা কি করবে? স্বাভাবিকভাবেই তারা হয়তো দেহটা একটা ব্যাগে বা স্যুটে ভরে রাখার চেষ্টা করবে, কিন্তু এতেই শুরু হতে পারে আর একটা অদ্ভুত প্রক্রিয়া, যার নাম করিফিকেশন। ক্রুরা যদি দেহটিকে কোনো ব্যাগে বা পাওয়ারবিহীন স্যুটে রেখে দেন, তাহলে তারা নিজের অজান্তেই করিফিকেশন প্রক্রিয়াটা শুরু করে দিতে পারেন। এর ফলে হয়তো ত্বকটা চামড়ার মতো শক্ত হয়ে যায়, কিন্তু ভেতরে দুর্গন্ধযুক্ত চটচটে তরল তৈরি হতে থাকে, মানে এক নতুন ধরনের জৈব বিপদ তৈরি হয়। তার মানে ক্রুরা একটা ভয়ঙ্কর ও ভয় সংকটে পড়ে যায়। একটা সমস্যার সমাধান করতে গিয়ে তারা আর একটা নতুন এবং সমান বিপজ্জনক সমস্যা তৈরি করে ফেলে। এই যে দুটো ভয়ঙ্কর পরিস্থিতির কথা আমরা জানলাম, এ থেকে একটা জিনিস খুব পরিষ্কার: মহাকাশে মৃত্যু শুধু একটা ফরেনসিক সমস্যা নয়, এটা মানবজাতির মহাকাশ অভিযানের ভবিষ্যতের সাথে গভীরভাবে জড়িত একটা বিষয়। আমরা যখন মঙ্গল গ্রহে বা তারও দূরে যাওয়ার কথা ভাবছি, তখন এই কঠিন প্রশ্নগুলো সামনে চলে আসে, যেমন মৃতদেহ কিভাবে সংরক্ষণ করা হবে, কোন দেশের আইন সেখানে খাটবে, একজন প্যাথোলজিস্ট ছাড়া মৃত্যুর কারণই বা কিভাবে জানা যাবে। এই বিশাল ব্যবহারিক, আইনি আর নৈতিক বাধাগুলো আমাদের পার করতেই হবে। এত সব আলোচনার পর মনে হতেই পারে, এই বিষয়টা নিয়ে এত ভাবার কি আছে? এটা কেন এত গুরুত্বপূর্ণ? এর সবচেয়ে ভালো উত্তরটা শায়দ শেরি ড্যামলোরের এই কথাটার মধ্যেই লুকিয়ে আছে। মহাকাশে জীবন ধারণের লক্ষ্যের সাথে মৃত্যুর মতো বাস্তবতাকে স্বীকার করার বিষয়টা ওতপ্রোতভাবে জড়িত। তার মানে স্পেস ট্যাক্সনমি নিয়ে আলোচনাটা মোটেও কোনো ভীতিকর বা নেতিবাচক ব্যাপার না, বরং এটা একটা সত্যিকারের মহাকাশচারী সভ্যতা হয়ে ওঠার পথে একটা জরুরি বিজ্ঞান। ভবিষ্যতের মহাকাশ অভিযান আর সেখানে মানব বসতি স্থাপনের জন্য এর ভিত্তিটা আমাদের তৈরি করতেই হবে। শেষ পর্যন্ত কথাটা এটাই দাঁড়ায়, মহাকাশে আমরা মৃত্যুকে কিভাবে মোকাবেলা করব, সেটাই ঠিক করে দেবে আমরা সেখানে কিভাবে বেঁচে থাকব। এই প্রশ্নটা আমাদের সবাইকে ভাবতে বাধ্য করে, মানবজাতি কি সেই ভবিষ্যতের জন্য সত্যি প্রস্তুত?